ফাহিম, আজকে আমরা এমআরসিএস পার্ট এর সেপ্টেম্বর 2024-এর কয়েকটি কোশ্চেন আমরা আলোচনা করব। আমরা হচ্ছে যে শুরু করি এখন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি, দেখা যাচ্ছে। ওকে। এই কোশ্চেন গুলো হচ্ছে যে সেপ্টেম্বর আমি যে পরীক্ষা দিয়েছি কয়েকদিন আগে, সেখানে এই কোশ্চেন গুলো ছিল। সেখান থেকে 20টা কোশ্চেন আমি হচ্ছে যে এখানে আজকে ডিসকাস করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে এ 25-year-old male presents with a ankle injury after playing basketball. There is no fracture on X-ray, but the patient reports pain in the lateral malleolus while inversion of the ankle. Which ligament is most likely injured? এখানে আমাদের দেখতে হবে যে ফ্র্যাকচারটা হয়েছে, মানে এক্সরেতে কোনো ফ্র্যাকচার দেখা যায় নাই, তার মানে সেখানে কোনো মানে বোনসের কোনো ফ্র্যাকচার নেই। But patient reports pain in the lateral malleolus while inversion. Inversion in the lateral malleolus এই রিজিয়নে যে পেইনটা হচ্ছে সেটার জন্য কোন লিগামেন্টটা হচ্ছে রেসপন্সিবল। এখানে আমাদের অপশনে আছে অ্যান্টেরিয়র টেলিফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র টেলিফিবুলার লিগামেন্ট, ক্যালকেনিও ফিবুলার লিগামেন্ট, ডেলটয়েড লিগামেন্ট, টিবিও ফিবুলার লিগামেন্ট। তো এটার মধ্যে কারেক্ট আনসারটা হবে অ্যান্টেরিয়র টেরোফিবুলার লিগামেন্ট। এক্সপ্লেনেশনটা হচ্ছে যখন আমরা ইনভার্সন এবং ল্যাটারাল ম্যালিওলাস এই কিওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে। ল্যাটারাল ম্যালিওলাস হোয়াইল ইনভার্সন, এখানে যদি পেইন থাকে তখন আমরা অ্যান্টেরিয়র টেলিফিবুলার লিগামেন্টটা খুঁজব। আমাদের পরীক্ষায় সময় হচ্ছে যে পার কোশ্চেনে 1 মিনিট করে থাকবে। তো এরকম বড় কোশ্চেনে অনেকগুলো অপশন, সবগুলো অপশনই পড়তে হবে। তো সবসময় আমরা চেষ্টা করব যে এখানে কি পয়েন্টস কোথায় আছে সেটা খুঁজে বের করা। তো anterior talofibular ligament কেন এটা আনসার হবে? Anterior talofibular ligament most commonly injured ligament in ankle sprain, especially during inversion injury. It stabilizes the ankle laterally and is usually the first to be injured in cases of lateral ankle sprain. ওকে, আমি একটা ছবি দেখাচ্ছি। যে ছবিটা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট এটা হচ্ছে ল্যাটারাল সাইডে আছে। এটা ইনভার্সনে অনেক হেল্প করে। যখনই আমাদের পা মচকায় যায় বা অ্যাঙ্কেল স্প্রেন হয়, স্যার, সবচেয়ে আপনার কমনলি ফাইলটা মনে হয় শো করতেছে না। আমি কন্টিনিউ করব। স্যার, আপনার ফাইলটা একটু ডাবল ক্লিক করে, ওটা মানে ওপেন হয় নাই, ফাইলেই দেখাচ্ছে ওপেন হয় নাই। ওপেন হয়নি? এখন কি হয়েছে? রিকল সেপ্টেম্বর 24 এই জায়গায় এসে আছে স্যার। আচ্ছা, আহ, এখন কি আসছে? না স্যার, এখনো আসেনি। ওকে, আচ্ছা এখন আসছে। জি 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 আসছে জি, মনে এখন হয়। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট ফুল কোশ্চেনটা ফুল স্ক্রিন করে আপনারা নিতে দেখেন পারেন নাই? স্যার, একটু ফুল স্ক্রিন করে নিতে পারেন।
প্রথম কোশ্চেনটা আপনারা দেখেছেন? আচ্ছা, এটা আমি একটু সামারাইজ করে বলি। সেটা হচ্ছে যে বাস্কেটবল খেলার সময় একটা 25 ইয়ার ওল্ড মেল, তিনি হচ্ছে যে অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে মেইনলি। তো সেখানে আপনার কোন লিগামেন্টটা মোস্ট রেসপন্সিবল? তো এটা আনসার হবে যে অ্যান্টেরিয়র টেলিফিব্রাল লিগামেন্ট। এই পিকচারে আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি স্পষ্ট অ্যান্টেরিয়র টেলিফিব্রাল লিগামেন্ট, এটা হচ্ছে আমাদের পায়ের ল্যাটারাল সাইডে থাকে এবং এটা ইনভার্সনে মোস্ট রেসপন্সিবল। সেই জন্য পা মচকালে বা অ্যাঙ্কেল স্প্রেন ইনজুরি হলে আমাদের অ্যান্টেরিয়র টেলিফিব্রাল লিগামেন্টে হবে আনসার। আচ্ছা, এরপরে বাকি যে অপশন গুলো ছিল কোশ্চেনে, পোস্টেরিয়র টেলিফিব্রাল লিগামেন্ট, ক্যালকানিও ফিবুলার লিগামেন্ট, ডেলটয়েড লিগামেন্ট, টিবিও ফিবুলার লিগামেন্ট, এই অপশন গুলো কেন আনসার হবে না সেটা, পোস্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট এটা হচ্ছে যে স্ট্রঙ্গার দেন দ্য অ্যান্টেরিয়র টেলিফিব্রাল লিগামেন্ট, বাট এটা লেস কমন। আমাদের কোশ্চেনে চেয়েছিল মোস্ট কমন ইনজুরি। ক্যালকানিও ফিবুলার লিগামেন্ট এটা হচ্ছে ইনজুর্ড মোর সিভিয়ার অ্যাঙ্কেল স্প্রেন বাট ইউজুয়ালি ফলোস দ্য ইনজুরি অফ দ্য অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট। মানে এটা হচ্ছে যে প্রায় সেমই বলা যায়। যদি আমরা মোর সিভিয়ার যদি সিনারিও থাকতো তখন আমরা ক্যালকানিও ফিবুলার লিগামেন্ট যেতাম। যেহেতু আমাদের এক্সরেতে কোনো ফ্র্যাকচার পাওয়া যায় নাই, সো এটা হচ্ছে যে তেমন সিভিয়ার কোনো ইনজুরি হয়নি, সেটাই আমাদের ধরতে হবে। তারপর ডেলটয়েড লিগামেন্ট এটা হচ্ছে মিডিয়াল সাইড, আমাদের এই মিডিয়াল লিগামেন্ট এখানে হচ্ছে যে সাপোর্ট দিবে। এটা ইভার্সনের সময় মানে ইনজুরি হবে রেদার দেন ইনভার্সন। আর টিবিও ফিবুলার লিগামেন্ট এটা হচ্ছে স্টেবিলাইজেস দ্য সিনডেসমোসিস এন্ড ইজ মোর লাইকলি ইনজুর্ড ইন হাই অ্যাঙ্কেল স্প্রেন রেদার দেন ল্যাটারাল লিগামেন্ট ইনজুরি। এই হাই অ্যাঙ্কেল স্প্রেন মানে এই মানে হচ্ছে জায়গায় যদি আমাদের ইনজুরি হয় তখন আমরা টিবিও ফিবুলার লিগামেন্ট অপশনে আনসার করব। তো হচ্ছে যে মানে এই রিকল গুলো এইভাবেই হচ্ছে যে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে বছর বছর কোশ্চেনের আনসারটাও চেঞ্জ হয়ে যায়। সো আপনাদের হচ্ছে যে কোশ্চেনে কি পয়েন্টস কোনটা, এখানে হচ্ছে যে ল্যাটারাল মেলিউলাস এন্ড হোয়াইল ইনভার্সন অফ দ্য অ্যাঙ্কেল, সেই আনসারটা চেয়েছে। হয়তো নেক্সট কোশ্চেন বা নেক্সট ডায়েটে আপনাদের ইভার্সন অথবা আপনাদের হচ্ছে যে মিডিয়াল পয়েন্টে কোনটা হবে, তখন হচ্ছে যে আনসার হবে ডেল্টয়েড লিগামেন্ট। সো আপনাদের হচ্ছে যে কি পয়েন্টটা খুঁজে, কোশ্চেনের কি পয়েন্ট এবং আনসারের কি পয়েন্ট, এই দুইটা মিলে আপনাদেরকে আনসার করতে হবে। নেক্সট কোশ্চেন, a patient suffers from a stab injury to the buccal region while on the following structures is most likely uh, damaged. তার মানে বাক্কাল রিজিয়নে একটা পেশেন্ট স্ট্যাব ইনজুরি নিয়ে আসছে, তখন আমরা কোন স্ট্রাকচারটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব, যেটা ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি। তো এখানে অপশনে দেখেন প্যারোটিক ডাক্ট এটা থাকে, সাবমেন্ডিকুলার ডাক্ট এটা আরো নিচে থাকে, সাবলিঙ্গুয়াল এটা আপনার জিহ্বার নিচে থাকে, বাক্সিলাটার মাসল এটাও বাকাল রিজিয়নে থাকে, এবং ফেসিয়াল আর্টারি ওটাও আমাদের নিচে থাকে। কিন্তু সবচাইতে মোস্ট মানে কমন যেটা ইনজুরি হয় সেটা হচ্ছে প্যারোটিক ডাক্ট ইনজুরি হয়। এক্সপ্লেনেশন হচ্ছে প্যারোটিক ডাক্ট এটা স্ট্যানসেন ডাক্ট নামে আরেকটা নামে ডাকা হয়। Process the buccinator muscle and enter the oral cavity near the second upper molar. Stab injury to the buccal region can sever the parotid duct, leading to complication like salivary leakage. আচ্ছা, আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি যে প্যারোটিড গ্ল্যান্ড এবং প্যারোটিক ডাক্ট, এই বাক্সিনেটর মাসেলটার উপরে আমরা প্যারোটিক ডাক্টটাকে দেখতে পাচ্ছি। সো যদি হচ্ছে যে নাইফ দিয়ে এখানে স্ট্যাব করা হয় তখন মাসেলের আগে আমাদের এই ডাক্ট ইনজুরি হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি থাকে। সো আনসারে যদি প্যারোটিক গ্ল্যান্ড থাকতো এবং প্যারোটিক ডাক্ট না থাকতো তখন আমরা প্যারোটিক গ্ল্যান্ড আনসার দিতাম। আর এখানে হচ্ছে যে প্যারোটিক ডাক্ট আছে শুনি, সেজন্য হচ্ছে যে আমরা আনসার দিব হচ্ছে প্যারোটিক ডাক্ট। তারপরে কোশ্চেনে যাই, an elderly lady with COPD presents with hip pain and a limb while on painkillers. X-ray reveals avascular necrosis of the femoral head and acetabulum. What is the most appropriate treatment? এখানে আমাদের
অ্যাভাস্কুলার নেক্রোসিস একটা কি পয়েন্টস আছে, এল্ডারলি লেডি অ্যান্ড লিম্ব অন পেইন কিলার্স, এগুলো আমাদের কি পয়েন্টস গুলো মানে হচ্ছে কোশ্চেনে আমাদের পিক আপ করতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এটাও আমাদের পিক আপ করতে হবে। এখানে আপনাদের কোশ্চেনে থাকতে পারে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, দুইভাবেই কোশ্চেন আসতে পারে। যদি হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট আসে তখন আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে আনসার দিতে হবে। যদি আমাদের এখানে যেহেতু আমাদের কোশ্চেনে আছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এটার আনসার হবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। এক্সপ্লেনেশনে যাই। অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে গেলে আমাদের হচ্ছে যে জয়েন্ট ডিস্ট্রাকশন হবে এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট দুটাই হবে, স্পেশালি ইন দ্য এল্ডারলি লেডি। সো অ্যাভাস্কুলার নেক্রোসিস ইন এল্ডারলি পেশেন্ট, তাদেরকে আমরা হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্টটাকেই অফার করব। It provides pain relief, restore the joint function, and improve quality of life in the patient with advanced avascular necrosis. It is especially indicated when conservative management has failed. এই যে দেখেন এখানে লেখা আছে when conservative management is failed. যদি এটা ইনিশিয়াল ট্রিটমেন্ট কোশ্চেনে থাকতো তখন আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট আনসার দিতাম। And there is involvement of both the femoral head and acetabulum. দেখেন আমাদের এক্সরে ফাইন্ডিং এ ফিমোরাল হেড এন্ড এসিটাবুলামের কথাও লেখা আছে। সো এখানে আনসার হবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। যদি ইনিশিয়াল ট্রিটমেন্টটা চাইতো তাহলে আমাদের আনসারটা হতো কনজারভেটিভ ম্যানেজমেন্ট। সো এক্সাম হলে আমাদের মাথা ঠান্ডা রেখে কোন কোশ্চেনে কোন জিনিসটা চেয়েছে, বিশেষ করে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট, এগুলো আমাদেরকে বারবার দেখতে হবে। তারপরে আমাদের সবগুলো অপশনই পড়তে হবে। তারপরে আমাদের যেটা মানে মনে হবে আনসার কারেক্ট আনসার সেটা আমরা টিক দিব। যদি এখানে লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আসতো তখন হচ্ছে যে আবার আনসার হতো কি, আমরা নেক্সট ইয়েতে যাই, এখানে দেখলে বুঝতে পারবো। যেমন এখানে বাকি অপশনগুলো ছিল প্রিজোস্টোন আর্থ্রোপ্লাস্টি, এটা কেন আনসার হবে না। This is salvage procedure while femoral head is removed, leading to pseudoarthrosis, usually reserved for patients who are not candidate for total hip replacement. Typically due to infection or severe comorbidity, it would result in non-functional hip. তো আমার মতে এটা হচ্ছে লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, কারণ এখানে হচ্ছে যে মানে পেশেন্টের কন্ডিশন থেকে এটা আরো বেশি ওয়ার্স করে দিত। হিপ রিসারফেসিং, এটা হচ্ছে আমরা করি যদি এল্ডারলি না বলে ইয়ঙ্গার পেশেন্ট থাকতো, এখানে বয়সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ইয়ঙ্গার পেশেন্ট থাকতো তখন হিপ রিসারফেসিং অপশন আমরা অফার করতাম। Not suitable for elderly patient with acetabular involvement and avascular necrosis. Conservative management, এটা ছিল আমাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট। and osteotomy, এটা হচ্ছে not suitable in advanced cases with significant joint destruction. যদি এটা অ্যাডভান্স কেস না থাকতো এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টও ফেল করতো তখন হচ্ছে যে আমরা অস্টিওটমিতে আনসার করতাম। যেহেতু এখানে এক্সরে ফাইন্ডিং এ ফিমোরাল হেড এবং এসিটাবুলাম বোথ ইনভলভমেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা এখানে টোটাল হিপ রিপ্লেসমেন্টই আনসার হবে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট কোশ্চেনে যাই। পেশেন্ট প্রেজেন্স উইথ সাসপেক্টেড ম্যান্ডিবুলার ফ্র্যাকচার ফলোইং এ স্পোর্টস ইনজুরি, mandibular fracture. He complains of jaw pain and difficulty opening his mouth. What is the most appropriate imaging study to confirm the diagnosis? এখানে কি পয়েন্ট হচ্ছে ম্যান্ডিবুলার ফ্র্যাকচার এবং appropriate imaging study to confirm the diagnosis. তো এখানে ম্যান্ডিবুলার ফ্র্যাকচার হলে আমরা কোন এক্সরেটা করব বা কোন ইমেজিং স্টাডিটা করব, সেটা মধ্যে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অর্থো পেন্টোগ্রাম। এটা একটু হচ্ছে যে যারা ইএনটি কোর্সে আছেন বা ইএনটি যাদের ভালো পড়া আছে ওনারা এটা ভালো আনসার দিতে পারবেন। আমরা নেক্সট স্লাইডে এটার এক্সপ্লেনেশনটা একটু দেখব। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইমেজিং স্টাডি, এটা হচ্ছে ইনিশিয়াল অর্থোপেন্ডোগ্রাম, এটা হচ্ছে ইনিশিয়াল ম্যান্ডিবুলার ফ্র্যাকচার, provides a panoramic view of mandible allowing for detailed assessment of fracture allowing jaw line। মানে হচ্ছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে ইনিশিয়ালি আমরা
তাকে অর্থোপেন্ডোগ্রামই সাজেস্ট করব। আর সিটি স্ক্যান অফ দ্য হেড এটা কেন দিব না, এটা হচ্ছে আমরা দিব যখন বেজ অফ দ্য স্কাল অথবা মাল্টিপল ফ্র্যাকচার যদি হয়, তখন হচ্ছে আমরা সিটি স্ক্যান অফ দ্য হেড দিব। অ্যাসেস মোর কমপ্লেক্স ইনজুরি। আর অক্সিপিটো ফ্রন্টাল এক্স-রে এট 0 ডিগ্রি, এটা মোর সুইটেবল ফর ফ্রন্টাল বোন। যদি আমাদের ফ্রন্টাল বোন ফ্র্যাকচার থাকতো, তখন অক্সিপিটো ফ্রন্টাল এক্স-রে এট 0 ডিগ্রি, অক্সিপিটো ফ্রন্টাল এক্স-রে এট 30 ডিগ্রি সিমিলার টু 0 ডিগ্রি, মানে হচ্ছে এটাও ফ্রন্টাল বোন এক্স-রে তে দিব। দিস ভিউ ইজ নট ফোকাসড অন দ্য ম্যান্ডিবল এন্ড লেস এফেক্টিভ আইডেন্টিফাইং ম্যান্ডিবুলার ফ্র্যাকচার। এমআরআই অফ ম্যান্ডিবল, এমআরআইটা আমরা করব হচ্ছে যখন সফট টিস্যু বা হচ্ছে যে ব্রেইন হেমিস্ফিয়ার থাকবে, ইনজুরি থাকবে, তখন হচ্ছে যে আমরা এমআরআই অফ ম্যান্ডিবলটা দিব। কিন্তু এখানে আমাদের ক্লিয়ারলি অপশনে বলা আছে ম্যান্ডিবল বোনস এর ফ্র্যাকচার হয়েছে, সেজন্য আমরা এক্স-রে অর্থোপেন্ডোগ্রাম অপশনে সেটাই অ্যান্সার দিব। তো এই রিকল কোশ্চেনটা অনেকভাবেই করা যায়। যদি হচ্ছে যে এখানে সফট ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের কোনো ইনজুরি থাকতো, তখন আমরা হচ্ছে যে এমআরআই ম্যান্ডিবল দিতে পারতাম। যদি ফ্রন্টাল বোনে ইনজুরি থাকতো, ফ্রন্টাল বোন ফ্র্যাকচার থাকতো, তখন আমরা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল এক্স-রে দিতাম। আমাদের পড়াটা হচ্ছে এইভাবেই পড়তে হবে, রিকল কোশ্চেনটা আমরা এইভাবেই আমাদের ডিসকাশন করে ক্লিয়ারলি পড়তে হবে। মানে শুধুমাত্র কোশ্চেনটা পড়লাম আর আনসারটা পড়লাম, এইভাবে পড়লে আসলে আমাদের রিকলটা পুরোপুরি ভালো মতো পড়া হবে না। নেক্সট কোশ্চেনে যাই। A 27-year-old man presents with a spinal shock after a high-speed motor vehicle accident. He exhibits flaccid paralysis, areflexia, and urinary retention. Above which of the following spinal levels will the patient be at risk for developing autonomic dysreflexia? So last লাইনে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, পেপার 1 পেপার 2 এর মধ্যে সব, পেপার 2 তে অ্যাকচুয়ালি সময় খুবই কম পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যে লাস্ট লাইনটা পরেই কোশ্চেনের আনসারটা দেওয়া যায় কিনা। দেখেন, আপনি যদি লাস্ট লাইনটা পড়েন, হুইচ অফ দ্য ফলোইং স্পাইনাল লেভেল পেশেন্ট এট রিস্ক অফ ডেভেলপিং অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া, তাহলে আর উপরের লাইনগুলো আপনার না পড়লেও চলবে, কারণ এখানে কোশ্চেনটা চাইছেই অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া কোন লেভেলে হয়। তো এটা হচ্ছে যে থোরাসিক 6 লেভেলে অটোনমিক ডিসরেফ্লেক্সিয়াটা হয়। তো এইভাবে আপনারা হচ্ছে যে এই কোশ্চেনে অতি শর্ট টাইমে আনসার দিয়ে আপনারা নেক্সট কোশ্চেনে চলে যেতে পারেন। কিছু কিছু কোশ্চেন থাকবে আপনাদের খুবই কমপ্লেক্স, একটু চিন্তা করে সময় দিতে হবে, কিন্তু এই পেপার 2 তে আপনার চিন্তা করার সময় খুবই কম থাকে। দেখা গেল যে আপনি কোশ্চেনটা পড়বেন এবং হচ্ছে যে অপশনগুলো পড়বেন, এতে আপনার প্রায় 30 সেকেন্ডের মতো চলে যায়। বাকি 30 সেকেন্ড আপনার চিন্তা করতে করতে, যদি এইখানেই আপনি 1 মিনিট সময় দিতে পারেন, সময় যদি আপনার চলে যায়, কিন্তু নেক্সট কোশ্চেনে আপনি হচ্ছে যে দেখা গেল সেটা যদি আরো বড় কোশ্চেন থাকে, তখন আপনার ওটাতে আপনার আনসার করতে আপনার কঠিন হয়ে যাবে। তো এটা একটা স্ট্রেট কাট কোশ্চেন, এরকম স্ট্রেট কাট কোশ্চেন আপনি হচ্ছে পাবেন মোটামুটি 30 to 40% মতো, এরকম স্ট্রেট কাট কোশ্চেন থাকবে। এই ধরনের কোশ্চেন গুলোতে আপনারা চেষ্টা করবেন যাতে যত কম সময়ে আপনার আনসার করা যায়। আচ্ছা, অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া typically occurs in patients with spinal cord injury above the 6 level. This condition is a potentially life-threatening complication. Exaggerated autonomic response stimuli below the level of injury. Common মানে যে সিমটম সেটা হচ্ছে হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, হেডেক, এগুলো থাকবে। ইনজুরি বিলো T6 do not typically disrupt the autonomic control। তার মানে অটোনমিক ডিসরেফ্লেক্সিয়া থোরাসিক 6 লেভেল হয়, এটা আমাদের মাথায় থাকলেই হবে। এখানে আপনাদের কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। সো এখানে থোরাসিক 6 লেভেলে, এটার উপরে হচ্ছে আপনাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পোর্শনটা সেটা কাজ করবে। এটা নিচে গেলে আপনাদের ওইটা তেমন সিগনিফিকেন্ট না। তারপরে কোশ্চেনে যাই। ডিউরিং পেরিকার্ডিওসিনথেসিস হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স ইজ পিয়ার্সড ফার্স্ট এট দ্য নিডল ইজ ইনসার্টেড। এটা হচ্ছে আপনাদের মানে অ্যানাটমি থেকেও কোশ্চেন আসতে পারে, অথবা প্রসিডিওর মানে পেপার 2 সেখান থেকেও কোশ্চেন আসার চান্স আছে। তো আপনাদের হচ্ছে যে খুবই কেয়ারফুলি এটা আনসার দিতে হবে, কারণ অনেকে প্যারাইটাল মানে তারুরার মধ্যে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম আনসার দেওয়ার একটা ইয়া থাকে, মিস্টেক থাকে। সো আপনারা হচ্ছে সবগুলো অপশন আগে পড়বেন।
এখানে দেখা আছে যে ফাইব্রাস লেয়ার অফ পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে যে আপনার আনসার। এটা একটা পিকচার আছে, এই যে এখানে দেখেন, সবার আগে থাকে হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তারপরে থাকে হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, তারপরে ভিসারাল পেরিকার্ডিয়াম, এবং পেরিকার্ডিয়াল স্পেসটা থাকে হচ্ছে প্যারাইটাল এবং ভিসারাল পেরিকার্ডিয়ামের মাঝখানে। কোশ্চেনে চাইছে কোন হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। জি স্যার, শুরু করতে হবে। আচ্ছা, আমি কত নাম্বার কোশ্চেনে ছিলাম? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মনে হয় 7 নাম্বার কোশ্চেনে ছিলাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইট অফ হেমাটোপয়েসিস ইন আর্লি এমব্রিয়নিক লাইফ? এটা একটা স্ট্রেট কাট কোশ্চেন, আপনাদের এমআরসিএস এ আসে, যেগুলো হচ্ছে যে দেখার সাথে সাথে আপনারা 10 সেকেন্ডের মধ্যেই আনসার গুলো দিতে পারবেন। তো এটা হচ্ছে এরকম একটা কোশ্চেন। এটার আনসার হচ্ছে যে ইয়ক্সেক, এটা আমরা সবাই জানি। হেমাটোপয়েসিসের সময় প্রথম 3 মান্থস এর মধ্যেই এই ইয়ক্সেক থেকে আপনাদের হেমাটোপয়েসিস হয়। তারপর থার্ড উইক, 3 উইকস এর মধ্যে এই জেস্টেশন এই ইয়ক্সেক থেকে শুরু হয়। This is the first site of hematopoiesis before the process shift to the other organs such as liver, spleen, bone marrow as the embryo develops. Next question. A 45-year-old male presents in respiratory distress after a traumatic injury to his neck in a motor vehicle accident. Examination reveals an obstruction of his upper airway and the decision is made to perform an emergency tracheostomy. What is the most appropriate anatomical site for an emergency tracheostomy?
সেটার কি পয়েন্টসটা হচ্ছে where is the most appropriate anatomical site for an emergency tracheostomy? ইমার্জেন্সি ট্রাকিওস্টমি আমরা জানি যে মিডওয়ে বিটুইন দ্য স্টার্নাল নচ এন্ড ক্রিকয়েড কার্টিলেজ। আপনারা এই পিকচারটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের স্টার্নাল নচ এবং হচ্ছে থাইরয়েড নচ বা অ্যাডামস অ্যাপল যেটা বলি আমরা, সেটার মিড লাইনে আমরা হচ্ছে যে ইমার্জেন্সি ট্রাকিওস্টমিটা করি। এটা হচ্ছে যে এমআরসিএস এর খুবই একটা ফেভারিট টপিক। এখান থেকে প্রায় প্রতি বছর এই কোশ্চেন আসে, তো এটা একটা পেইড কোশ্চেন। জাস্ট এই পিকচারটা মনে রাখবেন, আর হচ্ছে মিডওয়ে বিটুইন দ্য স্টার্নাল নচ এন্ড ক্রিকয়েড কার্টিলেজ, এটাই মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে যাই। 35-year-old motorcyclist involved in a road traffic accident and sustains a temporal bone fracture. Temporal bone fracture হয়েছে completely transiting the facial nerve distal to the geniculate ganglion, which function is paired following the injury. আচ্ছা, তার মানে ফেসিয়াল নার্ভ থেকে একটা কোশ্চেন, এটা আপনাদের মানে লিখে রাখতে পারেন, একটা কোশ্চেন থাকবে প্রতিবারই আসে। ফেসিয়াল নার্ভের কোর্সটা আপনাদের হচ্ছে যে খুবই ভালোভাবে জানতে হবে। তো এখানে কোশ্চেনটা এসেছে যে জেনিকুনেট গ্যাংলিয়নে ডিস্টালি আপনার ফেসিয়াল নার্ভটা ট্রান্সেক্ট হয়েছে। এখন হচ্ছে কোন অপশনটা এখানে হচ্ছে যে স্পেয়ার থাকবে, তার মানে হচ্ছে যে কোন জায়গায় আপনার হচ্ছে ফেসিয়াল নার্ভে মানে ঠিকমতো কাজ করবে। অপশন আছে ল্যাক্রিমেশন, স্যালাইভেশন টু দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সেন্সেশন টু দ্য অ্যান্টেরিয়র টাং, স্মাইল এন্ড টেস্ট। আনসার হচ্ছে ল্যাক্রিমেশন টু দ্য ল্যাক্রিমেশন। এই পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইখানে আপনাদের জেনিকুলেট গ্যাংলিয়ন, টেরিকোপ্যালেটেড গ্যাংলিয়ন, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন এবং আরেকটা আছে, জি। এখন এই গ্রেটার পেট্রোসাল নার্ভ, এটা হচ্ছে যে আপনাদের ফেসিয়াল যেই বোনসের ভিতরে যে ব্রাঞ্চ গুলাতে, সেগুলো আপনাদের জানতে হবে। এখানে হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন, গ্রেটার পেট্রোসাল নার্ভ এন্ড নার্ভ টু স্টেপিডিয়াস। এই নার্ভগুলো হচ্ছে যে ইনজুরি হবে যদি আমাদের বোনসের ভিতরে আমাদের ফেসিয়াল নার্ভটাকে ট্রান্সলেট করে। তো অপশনে ছিল আপনাদের জেনিকুলেট গ্যাংলিয়নের ডিস্টালি ট্রান্সলেট হয়েছে, তার মানে এইখানে আমাদের ট্রান্সলেট হয়েছে। সেই জন্য এই যে ল্যাক্রিমাল যে গ্ল্যান্ডটা আছে বা তার যে প্রক্সিমালি যে অর্গান গুলো আছে সেগুলো ইনট্যাক্ট আছে। এখন কোশ্চেনটা যদি আমাদের এখানে স্টাইলোমাস্টোয়েড ফোরামেনে দিত, তাহলে আমাদের নার্ভ টু স্টেপিডিয়াস এটাও ইনজুরি হতো। স্টাইলোমাস্টোয়েড ফোরামেন থেকে বের হয়ে ফেসিয়াল নার্ভটা তিনটা ব্রাঞ্চ দেয় পোস্টেরিয়রলি, এবং টার্মিনাল ব্রাঞ্চ দেয় পাঁচটা। পোস্টেরিয়র ব্রাঞ্চ গুলো হচ্ছে নার্ভ টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রি, নার্ভ টু স্টাইলোহাইয়েড এন্ড posterior auricular nerve, posterior auricular nerve, nerve to posterior belly of digastric and nerve to stylohyoid, এগুলো হচ্ছে আমাদের posterior branch and terminal branch। এখানে যদি আমি ট্রান্সলেট করি তাহলে এই পাঁচটা ব্রাঞ্চে সেন্সেশন যাবে না, টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। এটা হচ্ছে যে আমরা এমবিবিএস লেভেলে পড়া মোটামুটি ফেসিয়াল নার্ভে, এবং এমআরসিএস তে ফেসিয়াল নার্ভ থেকে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে। তো ফেসিয়াল নার্ভটার মানে ডিটেইলস আপনাদেরকে পড়তে হবে। তারপরে কোশ্চেনে যাই। পেশেন্ট উইথ T3 সাপ্লিমেন্টস ফলোইং এ টোটাল থাইরয়েডেক্টমি ফর আনডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার এক্সপেরিয়েন্সেস রিকারেন্স, হোয়াট আর দ্য এক্সপেক্টেড লেফট ফাইন্ডিংস। এটা খুবই একটা কমপ্লেক্স একটা কোশ্চেন, এটা যদি আপনি ঠান্ডা মাথায় পড়েন কোশ্চেনটা তাহলে ডায়াগনোসিস করতে পারবেন না। এখানে পেশেন্টটা T3 সাপ্লিমেন্টস নিচ্ছে ফলোইং এ টোটাল থাইরয়েডেক্টমি ফর থাইরয়েড ক্যান্সার, এবং সে রিকারেন্স নিয়ে আসছে। হোয়াট আর দ্য এক্সপেক্টেড লেফট ফাইন্ডিংস, এটার কারেক্ট আনসারটা দেওয়ার আগে আপনারা এক্সপ্লেনেশনটা আগে পড়েন। Patient who has undergone total thyroidectomy for undifferentiated thyroid cancer is on T3 supplements. You would expect T3 and T4 to remain normal due to exogenous supplementation. মানে T3 T4 নরমাল থাকবে সাপ্লিমেন্টেশন নেওয়ার জন্য, থাইরোগ্লোবিউলিন এটা বেশি থাকবে, কারণ যেহেতু রিকারেন্স হয়েছে
এই জন্য এই থাইরোগ্লোবিউলিনটা বেশি থাকবে, would be raised in case of cancer recurrence. Calcitonin is not usually elevated, কারণ ক্যালসিটোনিন এটা বাড়ে হচ্ছে মেডুলারি কার্সিনোমা। সো আমাদের অপশনটা হবে T433 নরমাল, থাইরোগ্লোবিউলিন রেজড এন্ড ক্যালসিটোনিন উইল বি নরমাল। যদি এখানে মেডুলারি কার্সিনোমা থাকতো তাহলে আমরা ক্যালসিটোনিন রেজড দিতাম। আর যদি এটাই হচ্ছে যে এখানে বোঝার জিনিস। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনাদের একটা স্পন্সর স্লাইড, সেটা হচ্ছে আমাদের এখন ফাউজিয়া রিকলস এন্ড সাবজেক্ট ফাইনাল উইথ ফাউজিয়া এন্ড রিকল ব্যাচ চলতেছে, যারা জানুয়ারি ডায়েটে আছেন তাদের জন্য এই ব্যাচটা খুবই ইফেক্টিভ। আমার জন্য হচ্ছে যে এই ব্যাচটাই আমি মানে অ্যাটেন্ডেন্ট ছিলাম এবং পাস করতে পেরেছি। তারপরে কোশ্চেনে যাই, which of the following is a part of pre-operative prophylaxis for splenectomy? এই স্প্লিনেক্টমি আমরা হচ্ছে যে ইয়াতে মনে রাখতাম এমপিএইচ দিয়ে, মেনিকোকক্কাল, পি দিয়ে নিমোকক্কাল, এইচ ফর হিমোফ্লুয়েঞ্জা, এবং পাশে অ্যামোক্সিসিলিন আছে কিনা এটা আপনারা খুঁজবেন। অপশনে অনেকে হচ্ছে যে এই অ্যামোক্সিসিলিন আছে কিনা এটা না দেখে আনসার দিয়ে দেয়, তখন কিন্তু আনসারটা ভুল হয়ে যায়। এখানে হচ্ছে যে অ্যামোক্সিসিলিন অপশনটাও ছিল, এই অ্যামোক্সিসিলিনটাই সহই আপনারা আনসারটা দিবেন, এটা আপনাদের ইএমআরসিএস এ আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন, old man with a history of alcoholism with hematemesis and is vitally stable. অ্যালকোহলিজম এবং হেমাটেমেসিস যদি থাকে তাহলে আমাদের দুইটা অপশন আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে ম্যালেরি ওয়েস্টিয়া আর এটা হচ্ছে বোরহেভ সিনড্রোম। এখন যদি আমাদের এই হেমাটেমেসিসটা একটু স্মল অ্যামাউন্ট থাকে এবং ভাইটালি স্টেবল থাকে, তখন হচ্ছে যে আমরা আনসার দিব হচ্ছে ম্যালেরি ওয়েস্টিয়া। আর যদি পেশেন্ট ভাইটালি নট স্টেবল থাকে তখন আমরা ইসোফেজিয়াল ভেরিসেস বা বোরহেভ সিনড্রোম এগুলোর দিকে আমরা চিন্তা করব। দেখেন এখানে ম্যালেরিয়াস টিয়ার ডায়াগনোসিস, ম্যালেরিয়াস টিয়ারের সবকিছুই আমাদের আপনাদের পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা একটা পেইড টপিক। ম্যানেজমেন্টে আপনাদের এপিনেফ্রিন ইনজেকশন, ব্যান্ড লাইগেশন, হিমোক্লিপ, ডায়াগনোসিস বাই এন্ডোস্কোপি। এখানে কোশ্চেন কিন্তু আপনাদের শুধুমাত্র ডায়াগনোসিসটা আনসারে চেয়েছে। অনেক সময় কোশ্চেনে থাকবে যে মানে ডায়াগনোসিস করা আছে ম্যালেরিয়াস টিয়ার, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, what is the most appropriate treatment, what is the most appropriate initial treatment. সো কোশ্চেন গুলো এইভাবেই আপনাদের ঘুরে ঘুরে আসবে, সো আপনাদের সবগুলো পয়েন্টই মাথায় রাখতে হবে। what is the nerve supply to the angle of mandible, এটাও একটা মানে পেইড কোশ্চেন, প্রায় প্রতিবারই হচ্ছে যে আসে, এবং এটা হচ্ছে যে খুবই কেয়ারফুল এটা আনসার দিতে হবে। যেহেতু হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এটা আমরা মানে অনেকগুলো টেম্পোরাল নার্ভ বা ফেসিয়াল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভ এই দিকে আমরা হচ্ছে চিন্তা করি, কিন্তু এটা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল যদি আসে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এটার আনসার হবে গ্রেট অডিকুলার নার্ভ। আপনারা চিত্রতে দেখবেন এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এই পোর্শনটা আপনাদের দিচ্ছে হচ্ছে গ্রেট অডিকুলার নার্ভ, আর অ্যাঙ্গেল অফ মানে একটু উপরে এখানে হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ, যেটা হচ্ছে মানে ব্রাঞ্চ সাপ্লাই দেয়, এবং আপনাদের ইয়ারের যেই নার্ভ সাপ্লাই সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। উপরে দেয় হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ, নিচে থাকবে গ্রেট অরিকুলার নার্ভ। এই যে হচ্ছে এলা অফ দা আপার এয়ার মানে এক্সটার্নাল এয়ার, এলা অফ দা এক্সটার্নাল এয়ার এটা হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভের সাপ্লাই থাকবে, এবং আপার সাইড অফ দা ইয়ার এটা অরিকুলার টেম্পোরাল নার্ভের সাপ্লাই থাকে। লেজার অক্সিপিটাল নার্ভ থাকবে হচ্ছে এই রেড পোর্শনটা, একবারে ভিতরে সেটা থাকবে হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। তো চারটা থেকেই আপনাদের কোশ্চেনটা আসতে পারে। এই এখান থেকেও কোশ্চেন আসে, সুপ্রাট্রকিয়াল নার্ভ থাকে হচ্ছে আপনাদের একবারে মিডল সাইডে, তার একটু ল্যাটারালি থাকবে হচ্ছে সুপ্রা অরবিটাল নার্ভ। সো আপনারা চিত্রগুলো খুব মানে হচ্ছে বারবার আপনারা দেখবেন, চিত্রগুলো থেকেই অনেক সময় কোশ্চেন আসে। আপনাদের বইয়ে হয়তো মানে হচ্ছে কোথাও এইভাবে ক্লিয়ারলি লেখা নাই, কিন্তু আপনাদের এইসব যখন আপনারা পিকচার গুলো বারবার দেখবেন
তখন আপনাদের কোশ্চেনের আনসার গুলো করতে ইজি হবে। এটা একটা ব্রেক কোশ্চেন। A 65-year-old man presents with increased thirst and frequent nighttime urination. His fasting blood glucose 7.3, 2 hour after হচ্ছে 30। তো আমরা জানি মোর দেন 7.1 অথবা মোর দেন 11.1, এই দুইটা যদি আমরা পাই তাহলে এটা আনসার হবে ডায়াবেটিস মেলিটাস। তো এটা একটা মানে স্ট্রেট কাট কোশ্চেন। আর্জেন্ট সিটি ইন্ডিকেশন উইদিন 1 hour, সিটি স্ক্যান উইদিন 1 hour, সিটি স্ক্যান উইদিন 8 hour, এই আপনাদের হচ্ছে যে ছকটা আছে ওটা আপনাদের এটা পড়ে যেতেই হবে। এটা থেকে ইনভেরিয়েবলি কোশ্চেন আসবে, আপনারা ধরে রাখবেন। তো এখানে আসছে urgent CT indication within 1 hour most likely required in which of the following situation in a suspected base of the skull fracture. বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হলে কোন কোন কন্ডিশনে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে সিটি স্ক্যানটা করতে হবে। তো এটা আনসার হচ্ছে লিফোর্ড 3 ফ্র্যাকচার। তো আপনাদের লিফোর্ড ফ্র্যাকচার সম্পর্কে ডিটেলস না জানলেও মানে বেসিকটা আপনারা জানবেন। লিফোর্ড 1 ফ্র্যাকচার, লিফোর্ড 2, লিফোর্ড 3 ফ্র্যাকচার। এখানে আপনারা দেখবেন যে আপার সাইড অফ টিথ এন্ড গাম, শুধুমাত্র এই ম্যাক্সিলার ছাড়া মানে হচ্ছে যদি ফ্র্যাকচার হয় এটাকে আমরা বলি হচ্ছে লিফোর্ড 1 ফ্র্যাকচার। আর লিফোর্ড 2টা হচ্ছে পিরামিডাল একটা শেপ, এখানে ম্যাক্সিলা যে বোনস ওটা হচ্ছে পুরোটাই ইনভলভ থাকে। আর লিফোর্ড 3 ফ্র্যাকচার যেটা সেটা হচ্ছে আপনাদের এই মানে এই পুরাটা আপনার হচ্ছে যে মাথার থেকে বেস অফ দা স্কাল থেকে এই আপনার এই সাইডটা আলাদা হয়ে থাকে। এই সাইডটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ডিফর্মিটি টাইপ 1 এ থাকবে হচ্ছে যে আপার লিপ সোয়েলিং থাকবে, ম্যালিপ্লোশন, বাকাল সারফেস ব্রুইজিং এবং টিথ লুজিনিং, এটা হচ্ছে লিফোর্ড 1। লিফোর্ড 2 টা হচ্ছে যে সোয়েলিং অফ দ্য মিড ফেস, ইন্ট্রাক্যান্থাল স্পেস, মরবিডিটি অফ আপার জো, এপিস্টেক্সিস ব্রুইজিং এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড রাইনোরিয়া টাইপ 2। এবং টাইপ 2 হচ্ছে যে মোস্ট স্ট্র্যাটেজিক্যাল, similar to type 2 symptom, lengthening of the flattening of the face, orbital hooding, anophthalmos, mustard region bruising, ear drainage, hemotympanum। সো আপনারা হচ্ছে যে জাস্ট মানে এই পিকচারটা মনে রাখবেন। লিফোর্ড 3 ফ্র্যাকচারটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এবং এটা হলে আপনাদের হচ্ছে যে উইদিন 1 hour এর মধ্যে সিটি স্ক্যানটা করতে হবে। which reflex recovers fast during spinal shock recovery, এটা অনেক একটা ডিবেটেবল একটা কোশ্চেন ছিল, সেটা আপনাদের মনে রাখতে হবে। অ্যাঙ্কেল যেই রিফ্লেক্সটা আছে সেটা সবার ফার্স্টে স্পাইনাল শক ইনজুরির পরে এটা রিকভারি করে, অ্যাঙ্কেল রিফ্লেক্সটা সবার আগে রিকভারি করে। কারণ কি, in spinal shock there is temporary loss of all reflex activity below the level of spinal cord injury. At the shock resolve, deep tendon reflex are the first to recover. Among this, ankle reflex, Achilles reflex is one of the earliest return. তার মানে অ্যাঙ্কেল রিফ্লেক্সটা হচ্ছে ডিপ রিফ্লেক্স এবং ডিপ রিফ্লেক্স গুলো সবার আগে রিকভারি করে, সেই জন্য এটার আনসার হবে অ্যাঙ্কেল রিফ্লেক্স। আর প্ল্যান্টার রিফ্লেক্স বা হচ্ছে ডিলেড প্ল্যান্টার রিফ্লেক্স, প্যাটার্নাল রিফ্লেক্স, এগুলো হচ্ছে আপনাদের সুপারফিশিয়াল রিফ্লেক্স যেগুলো আপনাদের পরে রিকভার করবে। তারপরে কোশ্চেন এটা হচ্ছে যে আপনাদের ফিজিওলজি কোশ্চেন ইয়া থেকে এসেছে। পেশেন্ট হ্যাজ হার্ট রেট অফ 72 beats per minute, in systolic volume 80 ml and in diastolic volume 150 ml. What is the cardiac output? তো আমরা এখানে হচ্ছে যে ক্যালকুলেশনটা জানি যে cardiac output equals to heart rate and stroke volume, and stroke volume equals to হচ্ছে n systolic volume minus n diastolic volume. So n systolic volume minus n diastolic volume equals to 70 ml আসে, 150 দিলে 70 ml, হার্ট রেট হচ্ছে 72। তো 70 into 72 যদি গুণ করা হয় তাহলে আনসার হবে 5040। সো এটার সবচাইতে কাছের আনসার হচ্ছে 5 লিটার, কারেক্ট আনসার 5 লিটার।
6 kg child who is nothing but oral requires maintenance fluid. What is the appropriate amount of maintenance fluid for 24 hours? এখানে 24 hours না দিয়ে যদি হচ্ছে যে ফর 1 hour দিত, তাহলে আপনাদের একটা ইকুয়েশন শিখতে হতো। এখানে যেহেতু হচ্ছে যে 24 আওয়ার্স আছে, সেজন্য আপনাদেরকে আর আলাদা একটা ইকুয়েশন শিখতে হবে। সেটা হচ্ছে যে আপনাদের প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি রিকোয়ার্ড। যদি আমরা 10 কেজি বাচ্চা থাকে, তাকে 100 ml পার কেজি দিব। যদি তারপরে 10 কেজি বেশি থাকে, 11 থেকে 20 কেজি থাকে, তাহলে আমরা তাকে 50 কেজি পার কেজি করে দিব। তারপরে যদি বেশি থাকে, তখন আমরা 20 ml পার কেজি করে দিব। এটা হচ্ছে পার 24 আওয়ার্স এর জন্য ক্যালকুলেশন। কিন্তু যদি পার 1 আওয়ারে দিত, তাহলে আমরা একটা রুল ফলো করি, সেটা হচ্ছে হলিডে সেগার রুল বা 4-to-1 রুল। সেটা হচ্ছে প্রথম 10 কেজির জন্য আমরা হচ্ছে 4 ml পার আওয়ার, অথবা যদি 10 কেজি থাকে তাহলে আমরা 40 ml দিব। এখানে যে আমরা 424 24 ml পার আওয়ার। যদি হচ্ছে যে তারপরে 11 থেকে 20 কেজি থাকে, তখন আমরা 2 ml পার আওয়ার দিব, এবং তারপরে আমরা 1 ml পার আওয়ার হিসেবে যোগ করব। যদি এখানে লেটস সে 15 কেজি ওজন একটা বাবুর থাকে, তাহলে প্রথম 10 কেজির জন্য আমরা হচ্ছে 4 দিয়ে গুণ করব 40 ml, পরের 5 কেজির জন্য আমরা হচ্ছে 2 করে গুণ করব, তাহলে 10, তাহলে 40 আর 10 হচ্ছে যে 50 ml পার আওয়ার। এখন এটাকে যদি আমরা 24 আওয়ার্সে হিসাব করি, তাহলে প্রথম 10 কেজির জন্য আমরা দিব হচ্ছে 100 ml পার কেজি পার ডে, তাহলে হচ্ছে যে 1000। আর বাকি 11 থেকে 15, এই 5 কেজির জন্য আমরা হচ্ছে যে তাকে 50 ml করে দিব। তাহলে 50 × 5, তাহলে হচ্ছে 250 আসে, 1250 অথবা 1200 ml পার ডে। এই ক্যালকুলেশনটা থেকে কোশ্চেন আসবে, যে কোনো একটা থেকে আসবে। এইবার হচ্ছে যে আমাদের 24 আওয়ার্সে আসছে, নেক্সট ডায়েটে আপনাদের পার আওয়ারে আসতে পারে। Axillary nerve is primarily responsible for which of the following function? Only motor to deltoid, sensory supply to the shoulder, checked by scapula elevation, motor supply to the deltoid and teres major, sensory supply to the lateral aspect of the arm. এটার আনসার হবে সেন্সরি সাপ্লাই টু দা শোল্ডার। এক্সিলারি নার্ভ আমাদের হচ্ছে যে দুইটা মাসেলকে দেয়, একটা হচ্ছে ডেল্টয়েড মাসেল আর একটা হচ্ছে টেরিস মাসেল। এই দুটো মাসেল আমাদেরকে অ্যাবডাকশনে হেল্প করতে সাহায্য করে। এখানে আপনারা এক্সিলারি নার্ভের যে কোর্স সেটা দেখতে পাচ্ছেন। সাপ্লাই দেওয়া হচ্ছে ডেল্টয়েড এন্ড টেরিস মাইনর, অ্যাবডাকশন অফ দ্য আর্ম বিয়ন্ড দ্য 15 to 90 ডিগ্রি। এটা আমাদের হচ্ছে যে এক্সিলারি নার্ভটা দেয়। সো অপশনে হচ্ছে যে শোল্ডারের, যেহেতু সেন্সরি সাপ্লাই টু দ্য শোল্ডার আছে, এটা আনসার দিব। এখানে বাকিগুলো হবে না কেন, কারণ হচ্ছে অনলি মোটর টু ডেল্টয়েড না, আমরা ডেল্টয়েডের সাথে টেরিস মাইনরটাও দিব। মোটর সাপ্লাই টু ডেল্টয়েড এন্ড টেরিস মেজর না, টেরিস যদি এখানে মেজর জায়গায় যদি টেরিস মাইনর থাকতো, তাহলে এটা আনসার হতো সেন্সরি সাপ্লাই টু দ্য লেটারাল অ্যাসপেক্ট অফ দ্য আর্ম। নো, লেটারাল অ্যাসপেক্ট অফ দ্য আর্মে আমরা এই এক্সিলারি নার্ভটা সাপ্লাই দেয় না। এটা আমাদের সবচেয়ে লাস্ট কোশ্চেন। Patient presents with a chest injury and pneumothorax. Chest tube is inserted into the fifth ICS. Continuous bleeding is noted from the chest tube insertion site. What is the most likely source of bleeding? যে আমরা চেস্ট টিউব নিউমোথ্যারাক্সের জন্য আমরা ইয়ে করি, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা চেস্ট টিউব ইনসার্ট করি, সেখান থেকে যদি আমাদের ব্লিডিং হয়, তাহলে এটার সোর্সটা কোথায়? এটার আনসার হবে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। When inserting a chest tube, most likely source of bleeding injury to the intercostal artery, particularly to the superior intercostal artery, which run along the lower border of the rib. The insertion of the chest tube in the fifth ICS poses risk of damaging the artery, leading to continuous bleeding from the insertion. দেখেন, মনে রাখবেন আমাদের বডিতে যত রকম আর্টারি আছে, সবগুলো আর্টারি হচ্ছে যে ভিতর সাইডে, মানে ডিপ টু দা বডি থাকে। আগে থাকে হচ্ছে যে সুপারফিশিয়ালি থাকে ভেইন, তারপরে থাকে আর্টারি, তারপরে তারপরে থাকে হচ্ছে নার্ভ থাকে। বেশিরভাগ জায়গায় আপনারা হচ্ছে যে
যে সাপ্লাইটা আছে সেটা আপনারা সুপারফিশিয়ালি পাবেন, তার ডিপে আপনারা আর্টারিয়াল সাপ্লাই গুলো পাবেন। কিন্তু যখন আপনারা এই ইন্টারকোস্টাল স্পেসে যাবেন, সেখানে হচ্ছে যে একটু উল্টা, সেখানে আর্টারিটা থাকবে হচ্ছে যে আপনার একটু মানে সুপারফিশিয়ালি, যেটা ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি। এবং এই যে ভেইন এটা আছে সেটা থাকে হচ্ছে যে তার একটু ডিপে মানে উপরে থাকে। আর আদার অপশন কেন কারেক্ট না, ডিসেন্ডিং এয়ারটা এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনিয়াম থেকে আসে, এটা হচ্ছে যে জন্য প্রশ্নই ওঠে না। আমরা সামনে অ্যান্টেরিয়র চেস্টে হচ্ছে যে ড্রেন করছি। অ্যাসেন্ডিং এয়ারটা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনিয়ামে থাকে, এই জন্য মানে হচ্ছে হার্টের একটু উপরে থাকে, সেই জন্য অ্যাসেন্ডিং এয়ারটা এটা চান্স হওয়ার খুবই আনলাইকলি। পালমোনারি আর্টারি, হোয়াইল ইনজুরি টু দ্য পালমোনারি আর্টারি ক্যান অকার রেয়ার ডিউরিং চেস্ট টিউব ইনসার্শন, এটা হচ্ছে যে এটা রেয়ার কন্ডিশন। সাবক্লেভিয়ান আর্টারি, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র টু দ্য চেস্ট, মানে হচ্ছে ফিফথ আইসিএস আমরা যখন এই চেস্ট টিউব ড্রেন করবো তখন এই সাবক্লেভিয়ান আর্টারিটা পর্যন্ত যাওয়া খুবই আনলাইকলি। আপনারা দেখতে পাচ্ছেন সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এখানে হচ্ছে যে লোয়ার বর্ডারে এই ভেসেল গুলা থাকে। আমরা এই জন্য হচ্ছে যে চেস্ট টিউবটা ঢোকানোর চেষ্টা করব হচ্ছে যে আপার রিবস এর উপরের দিকে। তো এখানে থাকে হচ্ছে সবার আগে নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, তারপর হচ্ছে যে আর্টারি, তারপরে ইন্টারকোস্টাল ভেইন। সো যদি আমাদের ব্লিডিং হয় তাহলে সবার আগে ইন্টারকোস্টাল আর্টারি থেকেই ব্লিডিং হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, এটাই এই পর্যন্ত আমাদের হচ্ছে যে কোশ্চেন ডিসকাশন ক্লাস। আমাদের এখন লং ব্যাচ শুরু হয়েছে 8 অক্টোবর থেকে। অনলাইন এবং অনলাইন দুই ব্যাচেরই শুরু হয়ে গিয়েছে ফর এপ্রিল ডায়েট 2025। আপনারা যারা ইন্টারেস্টেড এখানে ভর্তি হতে পারেন। আর হচ্ছে যে আমি ক্লাসের শেষে আমি যারা এইবার জানুয়ারিতে পরীক্ষা দিচ্ছেন যে অ্যাডভাইসটা থাকবে সেটা হচ্ছে যে এখন যদি আপনারা ইএমআরসিএস এবং শীট ক্লাসগুলো আপনাদের কমপ্লিট থাকে তাহলে আপনারা রিকলস গুলো বারবার সলভ করবেন। ইএমআরসিএস এবং লেকচার শিট সেটা যদি আপনারা 2-3 বার করে রিভিশন দিতে পারেন, এবং রিকলস গুলো সেগুলো যদি আপনারা মিনিমাম যদি রিভিশন দিতে পারেন, এবং আজকে আমরা যেভাবে ডিসকাশন করেছি কেন এই কোশ্চেনের আনসারটা কেন এটা হলো, কেন বাকি আনসার গুলো রং হলো, বা এই মানে রিলেটেড এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, এইভাবে যদি আপনারা রিকলস গুলো সলভ করেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য এটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। এবং আমি হচ্ছে যে ফুল টাইম জবের পাশাপাশি এই এমআরসিএস প্রিপারেশনটা নিয়েছিলাম। আমি হচ্ছে যে পড়াশোনার জন্য আমি রাতের বেলা পড়াশোনা করতাম, এবং সকালে যখন ফজরের পরে থেকে 8টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে যে, তো আমি হচ্ছে যে লাস্ট 4 মাস কমপক্ষে হচ্ছে যে 2-3 ঘন্টা প্রতিদিনই আমি এই প্রিপারেশনের দিকে মিনিমাম হচ্ছে যে দেওয়ার চেষ্টা করতাম। সো আমার মনে হয় এই কনসিস্টেন্সি এবং হচ্ছে যে বারবার রিকল সলভ উইথ এক্সপ্লেনেশন, এই এই জিনিসটা হচ্ছে যে আমাকে খুবই কাজে দিয়েছে। এবং আপনাদেরকেও আমার এই পরামর্শ থাকবে যে আপনারা এটা মেনটেন করবেন এবং পরীক্ষার হলে আপনারা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। যদি হচ্ছে যে চিন্তা করেন যে এতগুলো টাকা দিয়ে আমি হচ্ছে যে পরীক্ষা দিতে বসেছি, আপনাদের তখন হচ্ছে যে কনসেন্ট্রেশনটা ওইভাবে কোশ্চেনের প্রতি দিতে আপনাদের হয়তো সমস্যা হবে। তো আপনারা হচ্ছে যে ঠান্ডা মাথায় যাবেন এবং এই কোশ্চেন গুলো দেখে ঘাবড়াবেন না। প্রথম 2-3টা কোশ্চেন যদি আপনারা একদমই না বুঝেন আপনারা ফ্ল্যাগ মার্ক করে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাবেন। কারণ সময়টা খুবই হচ্ছে যে ভাইটাল পার্ট, বিশেষ করে পার্ট বি তে আপনাদের অনেক খুবই দ্রুত আনসার করতে হবে। সো সময়ের দিকে আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। এই কষ্ট করে আপনারা শুনেছেন এতক্ষণ, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।